চলছে পহেলা বৈশাখ উদযাপন। মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। নতুন বছরে অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার আহ্বান। এক মাস পর অবশেষে মুক্তি পেলেন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি 23 বাংলাদেশি নাবিক। দুবাইয়ের পথে জাহাজ আবদুল্লাহ মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। শুরু হলো বাংলা নববর্ষ 1431-এর পথ চলা। ভোরের আলো ফোটার সাথে সাথেই রমনার বটমূলে ছায়ানটের গানের মধ্যে দিয়ে শুরু হয় বর্ষবরণ। নতুন বছরকে বরণ করতে আসা সবার একটাই প্রত্যাশা, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কমাতে হবে ধনী গরিবের বৈষম্য। জহুরুল হক জনির ক্যামেরায় আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। পূব আকাশে অপরূপ আলোর দ্যুতি। ধরার বুকে যখন সেই আলোর আভার আগমন, তখন বাংলা দিনপঞ্জিকা বদলে গেছে। বিদায় নিয়েছে আরও একটি বছর 1430। তাই তো নতুন স্বপ্ন এবং নব প্রত্যাশা নিয়ে কবিগুরুর ভাষায় বলতে হয়, নিশি অবসান ওই পুরাতন, বর্ষ হল গত, আমি আজই ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। ভোর 6:15 ছায়ানটের গানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় 1431 বঙ্গাব্দকে। এই ঐতিহ্যটাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে, এই জন্যই এখানে আসা। এই দিনটাতে প্রভাতে এই সময়ে এখানে আসবো না, এটা ভাবতেই পারি না। আমি বাঙালি হিসেবে মনে করি আমার এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা দরকার। পয়লা বৈশাখের সৌন্দর্য ও গানের সুর শুনতে এসেছি। প্রতি বছরই এখানে আসি, এমনকি আমার মা বাবার সাথে আসি। ঈদে কোথাও বের হইনি, বাচ্চারা বের হওয়ার জন্য খুব বিরক্ত করতেছে। কোথায় যাবো বলছে, রমনা যাবো, কিন্তু চলো রমনা যাই। হাজারো মানুষের আনন্দময় উপস্থিতি, সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলায় বাঙালির প্রাণের এই উৎসব সবার মন ও মননে জায়গা করে নেবে, এমনটাই প্রত্যাশা তাদের। আমি আশা করছি এই পুরো বছরটাই আমার আরো ভালো যাবে। মন প্রাণ থেকে আসলে একটা টান থাকে বাঙালির উৎসবটাকে জন্য। আমাদের প্রতিবারই আসা হয়, প্রতি বছর আসা হয়। এখন যেহেতু আমি ছোটবেলা থেকে এটার সাথে তো অভ্যস্ত, তাই আমার বাচ্চা কাচ্চাকে নিয়ে আমি এখানে আসি। বাঙালি যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন সার্বজনীন এই উৎসব থাকবে, মত সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। বাংলাদেশের মানুষদের মধ্যে তাদের যে সংস্কৃতির শিকড়টা, এটা তো অনেক গভীর এবং অনেক শক্তিশালী, এটা উপড়ানো যাবে না। পয়লা বৈশাখ আমাদেরকে মিলনের কথা বলে, ভেদাভেদের ঊর্ধ্বে ওঠার কথা বলে। তো বাংলাদেশে এখন আমি বলবো বরং ধনী গরিব বৈষম্যটা বেশি হয়ে যাচ্ছে, সেটা কমাতে হবে। অশুভ সাংস্কৃতিক আগ্রাসনের দাঁত ভাঙা জবাব এই সফল আয়োজন, এমনটাই মনে করেন আগত দর্শনার্থীরা। পহেলা বৈশাখ নববর্ষের একটি দিনেই বাঙালির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ভেদাভেদ ভুলে এক হয়ে যায়। তাই তো আজকের দিনটিতে অশুভ শক্তি এবং বাঙালির নবজাগরণের একটি দিন বলে মনে করছেন এখানে আগত দর্শনার্থীরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বর্ণিল আয়োজনে শেষ হলো পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা। সকাল 9:15 শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন স্থান পেয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবারের মঙ্গল শোভাযাত্রায় অন্ধকারকে কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার আহ্বান জানানো হয়। বিস্তারিত দীপন দেওয়ানের রিপোর্টে। নববর্ষ বাঙালি জীবনে আনে নতুন স্বপ্ন, বেঁচে থাকার নতুন আশ্বাস। অন্ধকার ভেদ করে আলো ছড়াতে আমরা তো তিমির বিনাশী প্রতিপাদ্য নিয়ে এবছর মঙ্গল শোভাযাত্রায় পাখি, হাতি, ভোদর সহ বিভিন্ন রকমের শিল্পকর্ম মনে করিয়ে দেয় বাংলার ঐতিহ্য। ভালো লাগছে আমাদের বাঙালিদের ঐতিহ্য, বাংলা নববর্ষ। আমি অনেক ছোটবেলা আসছি, এরপরে অনেক ভিড় থাকে প্রায় সময়, তাই আর কি আসা হয় না। এবার আসতে পেরে খুব ভালো লাগতেছে। শিশুদের মনে যে সলতে আছে সেটাতে আলোর সংযোগ ঘটিয়ে দেওয়া, তাহলে আলো হয়ে জ্বলতে থাকবে, তখন অন্ধকার এমনি এমনি সরে যাবে। মঙ্গল শোভাযাত্রায় অনেক বিদেশিদেরও অংশ নিতে দেখা যায়। অনেকবার আসছে আমরা, প্রত্যেক বছর আমরা এখানে আসবো। শুভ নববর্ষ। চারুকলা থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সমাজ কল্যাণ মন্ত্রী, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন পেশার মানুষ। পহেলা বৈশাখে যে অন্ধত্ব গুছিয়ে যাবে, উপমণ্ডকতা থাকবে না সমাজে, মানুষ যুক্তিহীনতা মানুষের মধ্যে থাকবে না।
এই মঙ্গল শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ শিশু পার্কের সামনে দিয়ে ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। অন্ধকার ঘোচাতে ৮০ দশকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে শোভাযাত্রা বের হয়েছিল ২০২৪ সালে এসেও আলোর পথে নিয়ে আসার জন্য আবারও সেই মঙ্গল শোভাযাত্রা। শান্তি ও সমৃদ্ধির পথে বাঙালি যেন আরো অনেক দূরে এগিয়ে যায় এমন প্রত্যাশাই করেছেন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া সাধারণ মানুষ। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতি তুলে ধরতে কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের অল ওয়েদার সড়কে ১৪ কিলোমিটার জুড়ে দেশের বৃহত্তম আলপনা উৎসব আলপনায় বৈশাখ ১৪৩১ এর আজ ছিল সমাপনী দিন। বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুরে মিঠামইনের 0 পয়েন্টে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমদ তৌফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান, বাংলালিংক লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বার্জার পেইন্ট লিমিটেডের পরিচালক রূপালী চৌধুরী। পরে প্রধান অতিথি মিঠামইন 0 পয়েন্টে অন্যদের সাথে নিয়ে আলপনা উৎসব করেন। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন ও বার্জার পেইন্টসের যৌথ উদ্যোগে মিঠামইনে দেশের বৃহত্তম আলপনা উৎসব আলপনায় বৈশাখ ১৪৩১ অনুষ্ঠিত হয়। এটি মিঠামইনে 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার জুড়ে অঙ্কনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম আলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে। ৬৫০ জন চিত্রশিল্পী এতে অংশ নেন। এদিকে বর্ণিল আয়োজনে দেশজুড়ে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩১। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে নানান আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। সকাল থেকে মহানগরীর ডিসি হিল, সিআরবির শিরিষতলা, জেলা শিল্পকলা সহ বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সকালে কক্সবাজারের সমুদ্র পাড়ে একটি রিসোর্টের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে সিলেট জেলা প্রশাসন চত্বর থেকে কড়া নিরাপত্তায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় জেলায় নববর্ষের আনুষ্ঠানিকতা। ভোর থেকেই সঙ্গীত সমাবেশ, আবৃত্তি, নৃত্য আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালবাসী বাংলা নববর্ষকে বরণ করে নিল। নগরীর বিএম স্কুল চত্বরে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রভাতী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সাংস্কৃতিক কর্মী মানবেন্দ্র বটবেল। পরে চারুকলার আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় বিএম স্কুল চত্বর থেকে। সিটি কলেজ ও বিএম স্কুল মাঠে বসে 2 দিনের বৈশাখী মেলা। সকাল 9টায় ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো ঘুরে জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য মহিতুর রহমান শান্ত। রাজশাহী মহানগরীর আলুপট্টি মোড় থেকে সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোট, রাজশাহী কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় ফুটে ওঠে গ্রামীণ সংস্কৃতি ও বাঙালির ঐতিহ্য। এছাড়া পদ্মার পাড়ে চলছে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে রংপুরে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জিলা স্কুল মাঠে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জাকির হোসেন। এরপর জিলা স্কুল বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পহেলা বৈশাখকে ঘিরে রাঙ্গামাটি জেলা প্রশাসন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার লোকজ মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। পৌরসভা চত্বরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। খাগড়াছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। কুমিল্লায় বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার। নেত্রকোনায় জেলা প্রশাসক শাহেদ পারভেজের নেতৃত্বে সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে।
বগুড়ায় জেলা প্রশাসন আয়োজিত বর্ণিল শোভাযাত্রাটি প্রশাসনের বটতলা চত্বর থেকে শুরু হয়। এছাড়া স্থানীয় পৌর পার্কে নাট্য সংগঠন বগুড়া থিয়েটারের আয়োজনে 7 দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছর বরণে নড়াইলের জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজন করে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে ও জেলা শিল্পকলা একাডেমিতে হয় এসব অনুষ্ঠান। নববর্ষ বরণ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে। পরে জেলা স্টেশন ক্লাবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। গোপালগঞ্জে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করেছে জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। সকালে গোপালগঞ্জ পৌর পার্কের মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। এছাড়া নানা আয়োজনে বাংলা নববর্ষ 1431 উদযাপন হচ্ছে গাজীপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায়। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অবশেষে সোমালীয় জলদস্যুদের কবল থেকে অক্ষত অবস্থায় মুক্ত হলেন 23 বাংলাদেশি নাবিক ও জাহাজ এমভি আবদুল্লাহ। মুক্তিপণ পাবার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3:08 জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা। এরপর সোমালীয় উপকূল ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। নাবিকদের মুক্তির খবর পেয়ে উৎকণ্ঠায় থাকা জিম্মি নাবিকদের পরিবারে নেমে এসেছে স্বস্তি। নাবিকদের সঙ্গে কথা বলে শিগগিরই বিমানযোগে বা জাহাজে করেই সদ্য জিম্মি দশা থেকে মুক্ত 23 নাবিককে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ KSRM গ্রুপ। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। মোজাম্বিকের মাকতু বন্দর থেকে কয়লা বহন করে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে গেল 12 মার্চ সোমালি জলদস্যুদের কবলে পড়ে 23 নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এরপর জিম্মি 23 নাবিক সহ জাহাজটিকে নিয়ে যাওয়া হয় সোমালিয়ার উপকূলে। জিম্মি হবার খবর জানার পর উদ্বেগ বাড়ে জিম্মি নাবিকদের পরিবারের মাঝে। নাবিক সহ জাহাজ জিম্মির 9 দিনের মাথায় জাহাজটির মালিক পক্ষের কাছে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা। এরপর চলে দর কষাকষি। প্রায় 2 সপ্তাহ দর কষাকষির পর মুক্তিপণের অঙ্ক চূড়ান্ত হয়। মুক্তিপণ পাবার পর বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত 3:08 জাহাজটি থেকে নেমে যায় দস্যুরা। এর পরপরই ভারত মহাসাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাহারায় সোমালিয়া উপকূল ত্যাগ করে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। প্রতিটি কাজ আপনাদেরকে অ্যাসিওর করতে পারে অল হ্যাভ বিন ডান লিগ্যালি। এখন কোনোটা হয়তো আমাকে আমেরিকান নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে ইউকে নিয়ম মানতে হয়েছে, কোনোটা আমাকে সোমালিয়ার নিয়ম মানতে হয়েছে, বাট এভরিথিং অ্যাজ পার দ্য রেগুলেশন। আমাদের কোনো অবস্থাতে রুলের বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এই ব্যাপারে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমার কনফিডেন্সিয়াল এগ্রিমেন্ট অনুযায়ী আমি আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারবো না। এদিকে দীর্ঘ 1 মাস ধরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকা নাবিকদের মুক্তির খবর পেয়ে উৎকণ্ঠায় থাকা পরিবারগুলোতে নেমে এসেছে স্বস্তি। এটা যদি ঈদের সাথে একটু সালেদের সাথে শেয়ার করতে পারলে আরো ভালো লাগতো। তবু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া সালে যে মুক্তি পাইছে। লাস্ট নাইটে যখন নিউজটা শুনলাম তখন আমাদের আল্লাহ কাছে শুকরিয়া জানালাম এবং খুশি লাগতেছে এখন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর নাবিকদের সাথে কথা বলে বিমানযোগে বা জাহাজে করেই 23 নাবিককে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ। আমাদের সরকারেরও একটা অবস্থান ছিল যে আমরা মানুষের ক্ষতি হবে, আমাদের দেশীয় মানুষের ক্ষতি হবে, এই ধরনের কোনো অবস্থায় আমরা যাব না। আমাদের কোম্পানির তরফ থেকে এই ধরনের একটা ক্লিয়ার ডিসিশন ছিল যে আমরা এই ধরনের কোনো হস্টাইল এনভায়রনমেন্টের মধ্যে যাব না। আপনাদের সবার সাপোর্টে, আল্লাহর অশেষ রহমতে, বাংলাদেশ সরকারের সহযোগিতায় আমরা জাহাজটিকে অবশেষে মুক্ত করতে পেরেছি। এর আগে 2010 সালে একই প্রতিষ্ঠানের এমপি জাহানমনি জাহাজ ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। 100 দিন জিম্মি থাকার পর মুক্তিপণ আদায় করে সে সময়ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।
মুক্তিপণ নিয়ে উপকূলে পৌঁছানোর পর ৮ জলদস্যুকে আটক করেছে দেশটির পুলিশ। তবে জলদস্যুদের কাছ থেকে মুক্তিপণের টাকা উদ্ধার করা হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। মুক্তিপণ নিয়ে সোমালিয়ার উপকূল থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ছেড়ে দেয় জলদস্যুরা। শনিবার সোমালিয়ার সময় মধ্যরাতে দস্যুরা জাহাজটি ছেড়ে তীরের দিকে চলে যায়। তীরে পৌঁছানোর পর অন্তত ৮ জলদস্যুকে দেশটির পুলিশ আটক করেছে বলে খবর দিয়েছে সোমালিয়ার একটি স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম। সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিক সহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। তারপর থেকে নাবিকদের জিম্মি করে উপকূল থেকে ১.৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটি নোঙর করে রেখেছিল। মুক্তিপণের টাকা পাওয়ার পরও দস্যুরা জাহাজেই অবস্থান করছিল। মূলত পান্টল্যান্ড পুলিশ ও নৌবাহিনীর জাহাজের নজরদারি এড়াতে শনিবার গভীর রাতে জাহাজ ছেড়ে যায় দস্যুরা। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, যে কোনো যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে বাংলাদেশ। পৃথিবীর সব যুদ্ধ বন্ধ হোক, শান্তি প্রতিষ্ঠা হোক, এটি প্রত্যাশা তার। রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় সফররত এন্টিগুয়া ও বারবুডার পররাষ্ট্র, কৃষি ও বাণিজ্য মন্ত্রী এভারলি পল চেট গ্রিনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সরকার ও মালিক পক্ষের সহায়তার ফলেই সোমালীয় জলদস্যুদের হাত থেকে ২৩ নাবিক ও জাহাজ এমভি আবদুল্লাহকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করে চলাচলের পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের হামলা পাল্টা হামলা নিয়ে ডক্টর হাসান মাহমুদ বলেন, ইরানি দূতাবাসের আক্রমণের ফলে ইরান পাল্টা হামলা চালিয়েছে। বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা যে কোনো যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে। পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, সেটি আমরা চাই। এবং গাজায় যে নির্বিচারে নারী ও শিশুদের, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ হোক, সেটিও আমরা চাই। তবে ইসরায়েল সিরিয়াতে ইরানি দূতাবাসে আক্রমণ করার প্রেক্ষিতেই ইরান এই আক্রমণ করার সুযোগটি পেয়েছে, অন্যথায় হতো এই আক্রমণটা হতো না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বৈশাখ ও বাঙালি সংস্কৃতি বিরোধী। তিনি বলেন, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করা হবে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। প্রতি বছরের মতো পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে বাংলা নববর্ষের শোভাযাত্রার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বেলুন উড়িয়ে শোভাযাত্রাটির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির বাইরে সাম্প্রদায়িকতা আর হৃদয়ে পাকিস্তান, এরা দেশীয় সংস্কৃতি সহ্য করতে পারে না বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই বিএনপি এই দেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। এরা বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না। এদের চেতনায় পাকিস্তান, এদের হৃদয়ে পাকিস্তান। ওবায়দুল কাদের আরো বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে, আর দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিহত করতে হবে বিএনপিকে। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সে বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতির, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ, শত্রু। এই শত্রুপক্ষকে আসুন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায়, বাঙালির ঐতিহ্যবাহী চেতনায় আমরা এই অপশক্তিকে প্রতিহত করি, পরাজিত করি। পরে বাহাদুর শাহ পার্ক থেকে নববর্ষের শোভাযাত্রাটি শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
তলে তলে কাউকে খুশি করার জন্য ওবায়দুল কাদের বিএনপিকে বাঙালি সংস্কৃতি বিরোধী বলছে। বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। রিজভী বলেন, যারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় তারা কেউ শান্তিতে নেই। সব জায়গায় অব্যবস্থাপনা, সব জায়গায় লুটপাটের ভাবধারার প্রতিষ্ঠা হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতি নাকি সিঙ্গাপুর কানাডাকে ছাড়িয়ে যাচ্ছে, তাহলে ব্যাংকগুলো মুখ থুবড়ে পড়ছে কেন? রিজভীর অভিযোগ, ব্যাংকগুলো হরিলুট করে কেউ সিঙ্গাপুরে কেউ অস্ট্রেলিয়ায় ধনী হয়েছেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতীয় আধিপত্যবাদের কাছে সবকিছুই বিকিয়ে দিয়েছে। এই আন্দোলনের মধ্য দিয়ে যাতে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে এনে আমাদের নেতা তারেক ওবায়দুল কাদের সাহেব বলেন যে আজকে যে পহেলা বৈশাখ নববর্ষ, যে বিএনপি নাকি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না। তা আমার কথা হলো যে আপনি কিছু বিশ্বাস করেন, আপনি কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন? এই বাঙালি সংস্কৃতি এটার তাৎপর্য কি, এটার সংজ্ঞা কি? একটু ওবায়দুল কাদের সাহেব যদি আপনি বলতেন। নিশ্চয়ই তিনি বিনা কারণে এটা বলেননি। ওবায়দুল কাদের সাহেবের একটি বক্তব্য দিয়ে আমি বলি যে উনি তলে তলে অনেকের সাথে ওনাদের সম্পর্ক রয়েছে, তলে তলে কাউকে খুশি করার জন্য, প্রভুদের খুশি করার জন্য তিনি এই কথা বলছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আশ্বাস দিয়েছেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। বাংলা নববর্ষ উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজে বৈশাখী আড্ডা অনুষ্ঠানে এই কথা বলেন আওয়ামী লীগের এই নেতা। বলেন, ব্যবসায়ীরা রাজনীতি করতে পারেন, এতে কোনো বাধা নেই। ব্যবসায়ী হলেই যে সিন্ডিকেটে যুক্ত থাকবেন এই অভিযোগ সঠিক না। এ সময় বিএনপিরও সমালোচনা করেন মাহবুবুল আলম হানিফ। কিছু অসাধু ব্যবসায়ী আছেন, তারা সুযোগ বুঝে, সেই ঝোপ বুঝে কোপ মারার মতো, তারা সুযোগের অপেক্ষায় থাকেন। কোনো দুর্বলতার সুযোগটা পেলেই তারা অতিরিক্ত মুনাফার জন্য নানান ছলচাতুরি করেন, কৌশল অবলম্বন করেন, যার কারণে আমাদের বাজারটা অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। তবে সরকার এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করছি সরকার এই সিদ্ধান্তগুলা, সরকার সংশ্লিষ্ট দপ্তরগুলা তারা যথাযথ বাস্তবায়ন করার জন্য, দুর্নীতি দমন করা এবং এই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য কঠোর পদক্ষেপ নেবেন। এবারে খেলা সংবাদ। প্রিমিয়ার লিগের 10ম রাউন্ড থেকেই শুরু হচ্ছে টাইগারদের টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। প্রিমিয়ার লিগ ওয়ানডে ফরম্যাটের হলেও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাট বলের পাশাপাশি বিশ্বকাপের আগে ফিটনেসে উন্নতি গুরুত্বপূর্ণ। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-20 বিশ্বকাপ। তার আগে জাতীয় দলের টি-20 স্কোয়াডে থাকা ক্রিকেটারদের 18 এপ্রিল ফিটনেস পরীক্ষা দেওয়ার কথা। মূলত সেই টেস্টের প্রস্তুতি শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের 10ম রাউন্ড থেকে। বিশ্বকাপ, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এবং যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতিতে জাতীয় দলের কোচদের ঢাকায় ফেরার কথা 22 এপ্রিল। তবে হেড কোচ চন্ডিকা হাতুরে সিংহে কবে ফিরবেন তা পরিষ্কার নয়। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎই একদিনের নোটিসে অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে ফিরে যান হাথুরু। আদৌ তিনি ফিরবেন কিনা তাও নিয়েও ক্রিকেট আঙ্গনে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। 28 এপ্রিল বাংলাদেশে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। চট্টগ্রামে 3, 5 ও 7 মে হবে সিরিজের প্রথম 3 ম্যাচ। মিরপুরে 4র্থ ও 5ম টি-20 হবে 10 ও 12 মে। এরপর যুক্তরাষ্ট্রের হিউস্টনে 21, 23 ও 25 মে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। তারপরই বিশ্বকাপ মিশন শুরু করবে শান্ত বাহিনী। ঈদ ও নববর্ষের ছুটির পর আবারও সরব হচ্ছে দেশের ক্রিকেট আঙ্গন। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ 10ম রাউন্ডে মিরপুর প্রাইম ব্যাংক খেলবে শীর্ষে থাকা আবাহনীর বিপক্ষে। ফতুল্লায় মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পার্টেক্স। বিকেএসপিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের প্রতিপক্ষ গাজী টায়ার্স। প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে নববর্ষের দিনেও অনুশীলন করেছেন ক্রিকেটাররা। মিরপুরে অনুশীলন করেন মুশফিকুর রহিম সহ বেশ কয়েকজন ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়ে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েন মুশফিক। জাতীয় দলের নির্ভরযোগ্য এই ক্রিকেটার খেলবেন প্রাইম ব্যাংক সিসির হয়ে। আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি নিতে মিরপুরের ইনডোরে ব্যাটিং করেছেন মুশফিক। লিগের 10ম রাউন্ড দিয়ে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার খেলায় ফিরবেন। প্রিমিয়ার লিগে 9 রাউন্ড শেষে টানা 9 জয় নিয়ে শীর্ষে আবাহনী। শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান 9 ম্যাচে 7 জয় পেয়েছে। শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পয়েন্ট 12। লিজেন্ড অফ রূপগঞ্জ এবং গাজী ক্রিকেটার্সের সংগ্রহ 10 পয়েন্ট এবং
সুপার 6-এর শেষ পজিশনের জন্য লড়ছে এই দল দুইটি। লিগের প্রথম রাউন্ডে আর খেলা বাকি 2টি করে শীর্ষ 6টি দল লড়বে সুপার 6 পর্বে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চলছে পহেলা বৈশাখ উদযাপন। মঙ্গল শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল। নতুন বছরে অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়ার আহ্বান। 1 মাস পর অবশেষে মুক্তি পেলেন সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি 23 বাংলাদেশি নাবিক। দুবাইয়ের পথে জাহাজ আব্দুল্লাহ। মুক্তিপণের বিষয়ে জানেন না নৌ প্রতিমন্ত্রী। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।